ওকে, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সি ইউনিটের ভর্তি পরীক্ষা হয়েছে। তো সেই সি ইউনিটের আজকে আমরা বাংলা যে প্রশ্নটি রয়েছে, বাংলা এমসিকিউ এবং লিখিত, এটি আজকে আমরা সমাধান করব খুব সুন্দর করে, এবং ইনশাআল্লাহ দেখে নিব ব্যাখ্যা সহ কোনটি উত্তর হবে, কোনটি হবে না, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনটি উত্তর নেওয়ার সম্ভাবনা সর্বোচ্চ আছে। তো আমরা প্রশ্নটি সমাধান করে ফেলি। তুমি মিলিয়ে ফেলো তোমার সাথে কয়টি হয়েছে, তুমি মিলিয়ে নাও, প্রশ্নটি তুমি মিলিয়ে নাও তোমার সাথে কতটি হয়েছে। তো শুরু করছি আমরা শুরুতেই। কে কোথা থেকে যুক্ত হয়েছে বা লাইভ ক্লিয়ারলি শোনা যাচ্ছে জানি না। হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, চলো আমরা শুরু করি, দ্রুত শুরু করি। হ্যাঁ, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, বিসমিল্লাহির রহিম। দেখো, এই প্রশ্নটি ছিল রিপিট প্রশ্ন, মানে এটা হচ্ছে রিপিট প্রশ্ন। কোথাকার রিপিট প্রশ্ন একটু পরে দেখি। ওকে, খাঁটি সোনার চাইতেও খাঁটি আমার দেশের মাটি, এটি কোন ধরনের বাক্য? খাঁটি সোনার চাইতেও খাঁটি আমার দেশের মাটি, এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে জটিল বাক্য। কোন বাক্য? জটিল বাক্য। খাঁটি সোনার চেয়েও খাঁটি আমার দেশের মাটি, মানে চাই থেকে চেয়েও বলছি। তো এখানে শর্ত আছে, দুটো বাক্য আছে এবং শর্ত জড়িত আছে, সুতরাং এটি অবশ্যই কি হবে? জটিল বাক্য হবে। আমি যদি একটু তোমাকে রেফারেন্স দেখাই, দেখতে পাচ্ছ এটা রেফারেন্স বাক্য, একটু খেয়াল করে দেখো যে খাঁটি সোনার চেয়েও খাঁটি আমার দেশের মাটি, এটি কোন ধরনের বাক্য? এটা এই ইউনিটে এসেছে গুচ্ছ ভর্তি পরীক্ষা। দেখো উপরে দেখতে পাচ্ছ গুচ্ছ ভর্তি পরীক্ষার এই ইউনিটে, গুচ্ছ ভর্তি পরীক্ষার এই ইউনিটে এই প্রশ্নটা কিন্তু এসেছে 70 নম্বর প্রশ্ন। হুবহু আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটি কিন্তু এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। তাই আবার বলছি, দেখো গুচ্ছ ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটি হুবহু এসেছে। তাহলে গুচ্ছ ভর্তি পরীক্ষা আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটি হুবহু এসেছে, যা কিংবদন্তি বইয়ের হচ্ছে 477 নম্বর পৃষ্ঠার 70 নম্বর প্রশ্ন হুবহু এসেছে। এটা মোটামুটি যে সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার গাইড বইয়ে বিগত প্রশ্ন আছে সেখান থেকে কমন আসছে, মানে এটা আমার তোমার সবার জায়গা থেকে আসছে মোটামুটি। নেক্সট 2 নম্বর বলছে মিছিল, এইটা হচ্ছে মূল খেলা। এই শব্দটা আমার বইয়ের শব্দ ভান্ডার যে অধ্যায় আছে সেই শব্দ ভান্ডার অধ্যায় কিন্তু নেই। ইভেন বাংলাদেশের যে গাইড বই যেগুলো আছে সেগুলো হয়তো এটি নেই, সম্ভবত নাই। এখন এইটা আসছে কোত্থেকে আমি তোমার বলি, ওই যে আন্দোলন হয়েছিল ফেব্রুয়ারি 1969, মনে আছে? এই ফেব্রুয়ারি 1969 থেকে কিন্তু এই মিছিল শব্দটা এসেছে, যা আমরা দেখলে বুঝতে পারবো এটা অবশ্যই ফার্সি আনসার। এটা কি হবে? ফার্সি হবে, 100% আনসার ফার্সি। এবং এই শব্দটা কিভাবে কমন এসেছে দেখে তোমার খুব ভালো লাগবে। এই দেখো, এইটা হচ্ছে মূলত দেখো এই যে ব্যাকরণিক বিশ্লেষণ, আমার কিংবদন্তি একমাত্র কিংবদন্তি বই যেখানে কবিতার ব্যাকরণিক বিশ্লেষণ। এর মানে কি? ওই অধ্যায়ের যতগুলো গুরুত্বপূর্ণ বানান আছে, গুরুত্বপূর্ণ উচ্চারণ শব্দের, গুরুত্বপূর্ণ সন্ধি বিচ্ছেদ,
তারপর গুরুত্বপূর্ণ সমাস এবং গুরুত্বপূর্ণ শব্দের উৎস কোনটা কোন ভাষার শব্দ। এই দেখো ফার্সি শব্দের মধ্যে হুবহু দেওয়া আছে মিছিল, তাহলে বাগান, আস্তানা, মিছিল, শহর এগুলো হচ্ছে তোমার ফার্সি শব্দ। তাহলে আমার খুব ভালো লাগছে, মানে বিলিভ মি যে আমি যে কবিতার ব্যাকরণিক বিশ্লেষণগুলো আমি দিতাম বা এটা নিয়ে আমি স্টাডি করেছি, শব্দগুলো চুজ করে করে আমি ভেঙে দিতাম, অনেক ছেলেমেয়েরা প্র্যাকটিস করতো, আমি জানি অনেকে এটা খুশি হয়েছে, অনেকে পেয়ে। তো আজকে এইটার একদম সফল হয়েছে এটা একদম, যে মিছিল শব্দটা একটা আননোন ছিল, যে শব্দটা কিন্তু কমন চলে এসেছে, কিন্তু এটা সাধারণত গাইড বইয়ে ডিরেক্ট নাই, এটা কমন আসছে কিন্তু হচ্ছে তোমার এই কবিতার ব্যাকরণিক বিশ্লেষণ থেকে। তো যারা নতুন রয়েছে, 25 বছর স্টুডেন্ট রয়েছে, তোমাদেরকে বলবো তোমরা এগুলো একটু খেয়াল রাখবা, তাহলে দেখো যারা কিন্তু কিংবদন্তি বই পড়েছে তারা কিন্তু হালাল ভাবে কিন্তু এই মিছিল শব্দ হচ্ছে ফার্সি, এটা আনসার করতে পেরেছে এবং কমন পেয়েছে। ওকে, এবং পরবর্তী স্টুডেন্ট যারা রয়েছে তারা এটা জেনে রাখো যে কোনো কবিতা, গদ্য, পদ্য, উপন্যাস এগুলোর ব্যাকরণিক বিশ্লেষণ মানে ব্যাকরণগত তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। নেক্সট, গণ অভ্যুত্থান শব্দটি কিভাবে গঠিত হয়েছে? মনে রাখবা শব্দের প্রধান উপায় মানে গঠনের প্রধান উপায় কি বলেছি? গঠনের প্রধান উপায় হচ্ছে তিনটা। কয়টা আছে? তিনটা স্টেপ। সবার প্রথমে আছে হচ্ছে প্রত্যয়। কে আছে বলতো? প্রত্যয় আছে। এরপরে কে আছে? প্রত্যয়ের পরে আছে এই প্রত্যয়ের পরে উপসর্গ। প্রত্যয়ের পরে কে আছে? উপসর্গ আছে। এরপরে কে আছে? এরপর আছে সমাস। এই তিনটা হচ্ছে প্রধান উপায়। এই তিনটা কি? এই তিনটা হচ্ছে প্রধান। আর অপ্রধান কি কি? যেমন সন্ধি হচ্ছে অপ্রধান, সন্ধি, বচন, বিভক্তি, তারপর হচ্ছে পদ পরিবর্তনের মাধ্যমে, হ্যাঁ এগুলো হচ্ছে অপ্রধান। এগুলো কি বলতো? এগুলো হচ্ছে অপ্রধান। এগুলো কি? অপ্রধান। এখন গণ অভ্যুত্থানের এই অভ্যুত্থান শব্দটা সন্ধি করা যায় কিভাবে? জফলার নিয়মে। যারা ক্লাস করেছে আমার তারা জানো, অভিযোগ হচ্ছে উত্থান, অভিযোগ কি? উত্থান। এটা হচ্ছে সন্ধি, এটা কি? স্বরসন্ধি, ওই জফলার নিয়মে সন্ধি। এখন প্রশ্ন হচ্ছে ভাই অভ্যুত্থান তো চাই নাই, চাইছে হচ্ছে গণ অভ্যুত্থান। কি চাইছে? গণ অভ্যুত্থান। গণ মানে কি? গণ বলতে এটা বহুবচন বোধক একটা শব্দ, এটা মূলত অনেক বুঝায়। আর এটা যদি স্পেসিফিক অর্থ চাও মানে সেকেন্ডারি অর্থ, তাহলে সেক্ষেত্রে এটা জনসাধারণকে বোঝায়। তাহলে এই গণ অভ্যুত্থান তাহলে কোনোভাবে কি প্রত্যয়িত জীবন, এখানে অপশনে কি আছে? সন্ধি। সন্ধি হবে না, শুধু অভ্যুত্থান বললে সন্ধি হইতো। গণ অভ্যুত্থান বলছে তারপর এটা সন্ধি হবে না। আবার প্রত্যয়ের কোন সিনেমা এখানে নাই, প্রত্যয় হবে না। আবার গণ উপসর্গও না, উপসর্গ হবে না। উত্তর অটোমেটিকলি কি হবে? সমাস হবে। এছাড়াও বলে দিচ্ছি গণ অভ্যুত্থান বলতে সাধারণ জনগণের অভ্যুত্থান। তাহলে কি হবে? এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ বলতে পারি, আমরা লিখে দিচ্ছি। আচ্ছা সাধারণত বলা যাবে না, অর্থটা না দিয়ে আমরা বলে দিতে পারি গণের অভ্যুত্থান, অথবা এটা ষষ্ঠী, অথবা আরেকটা নিয়ম করা যেতে পারে। সেটা কি? সেটা মধ্য পদলোপী মানে কর্মধারে বলা যেতে পারে যে গণ নিয়ন্ত্রিত অভ্যুত্থান দুইটা করা যেতে পারে। এটা হবে কি? এটা হবে সাধারণ কর্মধারায়, মধ্য পদলোপী কর্মধারায়। আবার বলতেছি মধ্য পদলোপী কর্মধারায় সমাস। কি বললাম? মধ্য পদলোপী কর্মধারায় সমাস, মধ্য পদলোপী কর্মধারায় সমাস। দুটো হইতে পারে, হয় হতে পারে গণের অভ্যুত্থান ষষ্ঠী তৎপুরুষ, অথবা গণ নিয়ন্ত্রিত অভ্যুত্থান মধ্য পদলোপী কর্মধারয় সমাস। আমরা গণতন্ত্র পড়েছিলাম, গণ নিয়ন্ত্রিত তন্ত্র, সেটা হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। সিমিলারলি গণ অভ্যুত্থান, গণ নিয়ন্ত্রিত অভ্যুত্থান এটা হতে পারে মধ্য পদলোপী কর্মধারয় সমাস হতে পারে। তবে আমার কাছে মনে হচ্ছে এটা ষষ্ঠী হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ। সেটা কিভাবে? গণের অভ্যুত্থান মানে সাধারণ মানুষের অভ্যুত্থান, সাধারণ জনগণের অভ্যুত্থান, এটা ষষ্ঠী তৎপুরুষ। দেখো সমাস একাধিক ওয়েতে করা যায়, ব্যাস বাক্য চেঞ্জ করলেই সমাস হয়ে যায়। এখানেও পরপদ প্রধান অভ্যুত্থানটা, এখানেও পরপদ প্রধান অভ্যুত্থানটাই প্রধান, কোনো সমস্যা নাই। তৎপুরুষ হইতে পারে, আবার মধ্য পদলোপী কর্মধারয় হইতে পারে, প্যারা নাই। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে সমাস। এটা বাংলাদেশের কারো বই থেকে কমন আসে নাই। কেউ যদি দাবি করে পাপ করতেছে, হারাম ভাবে বলতেছে। এটা বাংলাদেশের কোনো বই থেকে কমন আসে নাই। নেক্সট, কোন শব্দটি অপপ্রয়োগের দুষ্ট নয়? অপপ্রয়োগের দুষ্ট নয় এর মানে কি? এর মানে হচ্ছে শুদ্ধ। এর মানে কি? এর মানে হচ্ছে শুদ্ধ। অপপ্রয়োগ মানে কি? ভুল। আর নয় মানে কি? ভুল নয়, তার মানে কি? শুদ্ধ। আসো শুদ্ধ খুঁজি। নির্দোষ, ভাই আমি ক্লাসে পড়িয়েছি এই নির কিংবা রেপ সহ নির কিংবা নিশ
এইগুলো যুক্ত হলে শেষে দীর্ঘিকার হবে না, শেষে দীর্ঘিকার হবে না, পড়াইছি। তাহলে খেয়াল করে দেখো, তাহলে আমি দিলাম নির্দোষ, রেপ দিলাম, নির্দোষ হবে, নির্দোষী হলে ভুল হয়ে যাবে, বুঝতে পেরেছো? এটা আমি ক্লাসে পড়াইছি। নিরঅহংকারী, এই দেখো নিরঅহংকার, নিরঅহংকারী বলা যাবে না, নিরঅহংকার হবে, নিরপরাধ হবে, নিরপরাধী হবে না, বুঝতে পেরেছো? এই হচ্ছে কনসেপ্ট। নিষ্পাপ, পরীক্ষা একটা বিসিএস এসেছিল, সেখানে কি নিষ্পাপ, এই দেখো নিষ্পাপ হবে, তাহলে নিষ্পাপী হবে না, বুঝতে পেরেছো? তাহলে নিশ যুক্ত করলে শুরুতে লাস্টে দীর্ঘিকার হবে না, তাহলে এখানে দীর্ঘিকার হবে না, তাহলে আমরা এটাকে ক্রস দিয়ে দিচ্ছি, এটা দীর্ঘিকার হবে না। ওকে, কি হবে না? এটা হচ্ছে এই দীর্ঘিকারটা হবে না। দৈন্যতা, ভাই দৈন্য নাউন, আবার তা দিয়েছো, ডাবল বহুবচন, এটা হবে না। এটা শুদ্ধ কি হবে? এটা শুদ্ধ হচ্ছে দীনতা, শুদ্ধ হচ্ছে দীনতা অথবা দৈন্য, অথবা কি দৈন্য। শুধুমাত্র, ভাই এটাও না, এটাও হবে না। কেন হবে না? কারণ যে কোনো একটা হয় শুধু, না হয় মাত্র। উদ্বেল কারেক্ট, উদ্বেল কি? উদ্বেল কারেক্ট, কারণ উদ্বেল হচ্ছে, দেখো উদ্বেল হচ্ছে কারেক্ট, উদ্বেল হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এন্ড উদ্বেলের সাথে যদি ইতো দিত, ইতো মানে এরকম করতো যে উদ্বেলিত, কি করতো? উদ্বেলিত। এই উদ্বেলিত করলে কি ভুল হইতো? বাহুল্য দোষ হইতো, ডাবল অ্যাডজেক্টিভ হয়ে যেত, কারণ ইতো প্রত্যয়ের কাজ কি? অ্যাডজেক্টিভ করা, ডাবল অ্যাডজেক্টিভ হয়ে যেত, ভুল। তাহলে শুদ্ধ কি এখানে? এখানে শুদ্ধ হচ্ছে উদ্বেল হচ্ছে শুদ্ধ, তাহলে শুদ্ধ কি? শুদ্ধ হচ্ছে উদ্বেল, উদ্বেল হচ্ছে শুদ্ধ, মানে সে অ্যাডজেক্টিভ অবস্থায় আছে। নির্দোষী, ভুল, নির্যুক্ত হলে সেটা দীর্ঘিকার হয় না। দৈন্য নিজে নাউন ছিল, আবার তা দিয়েছো, ডাবল নাউন হয়ে গেছে, বাহুল্য দোষ। শুধুমাত্র, শুধু মানে যা, মাত্র মানে তা, বাহুল্য দোষ হয়ে গেছে। উদ্বেল একটা অ্যাডজেক্টিভ বোধক শব্দ, উদ্বেল ঠিক আছে, তবে এর ভুল হইতো কি? উদ্বেলিত হলে এর ভুল হইতো। ক্লিয়ার? এটা আমাদের কিংবদন্তি বই থেকে আলহামদুলিল্লাহ হুবহু নিয়ম সহ কমন। এই দেখো নিয়ম 4, পৃষ্ঠা কত? 485 নম্বর পৃষ্ঠা। কি বলেছে? শুধুমাত্র, দেখো সবগুলো ক্রস দেওয়া আছে, যেগুলো হয় না ক্রস দেওয়া আছে, শুধুমাত্র। তাহলে শুদ্ধ কোনটা? প্রয়োগ, দেখো শুদ্ধ অথবা মাত্র। ক্লিয়ার? একটা অপশন ক্লিয়ার, একটা অপশন ক্লিয়ার, একটা অপশন ক্লিয়ার, দেখে নাও, দেখে নাও, একটা অপশন কি? একটা অপশন ক্লিয়ার। এরপরে কি দেখো, এই যে উদ্বেলিত, ওই যে বললাম পড়াইছি উদ্বেলিত, এটা কি ক্রস দেওয়া আছে, তাহলে শুদ্ধ কি? উদ্বেল, হুবহু কমন, হুবহু কমন শব্দে, হুবহু শব্দ কমন। এরপর আসো, নির্দোষী কেন ভুল? এই দেখো বলা হয়েছে এখানে বিশেষ্য কি? দোষ। এবার কি বলা হয়েছে? বিশেষণ কি? দোষী। কিন্তু নির্যুক্ত হলে, এই যে নির্যুক্ত হলে শেষে দীর্ঘিকার হয় না, তাহলে শুদ্ধ কি? নির্দোষ, তাহলে শুদ্ধ নয় কি? নির্দোষ। এই দেখো ভুল লেখা আছে এখানে, ভুল প্রয়োগ, তাহলে তোমরা দেখছো ভুল প্রয়োগটা অ্যাড করা আছে এখানে। ওকে, গেল কয়টা? 3টা অপশন গেল। 4 নম্বর অপশন, এই দেখো দিন হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে তা যুক্ত করলে দীনতা হয়, আর জহরা দিলে কি হয়? দৈন্য হয়। কিন্তু দৈন্যতা দিলে কি হবে? গুনাহ হবে, মানে ভুল হবে, এটা ভুল। বুঝতে পারছো? হুবহু কিন্তু এটা দেখো ওই 665 নম্বর পৃষ্ঠা থেকে কমন, আর এটা হচ্ছে 362 এবং এটাও 362, একই জায়গা থেকে আসছে কমন, হুবহু কমন। নেক্সট, বৈষম্য বিরোধী, বৈষম্য বিরোধী কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। বৈষম্যের বিরোধী, আমরা যারা এই যে প্রশ্ন সমাধান দিয়ে থাকি, প্রশ্ন সমাধান দিয়েছিলাম আমরা গতবার, সেখানে আমি উল্লেখ করে দিয়েছিলাম যে বৈষম্যের বিরোধী, কি বলেছি? বৈষম্যের বিরোধী, এটা হচ্ছে ষষ্ঠী। দেখো এর আছে, তাহলে এর থাকলে কি হয়? এর থাকলে হয় ষষ্ঠী, ষষ্ঠী, ষষ্ঠী তৎপুরুষ সমাস হয়। কি হয়? ষষ্ঠী তৎপুরুষ সমাস। এটা আসছিল কোথায়? এটা এই বছরে বি ইউনিটে, ডিউ, এবছরের ঢাবির ডিউ বি ইউনিটে 2024-25 সেশন থেকে ডাইরেক্ট কপি পেস্ট করে দিছে। ওইখানে বলছিল বৈষম্য বিরোধী কোন সমাস, তৎপুরুষ দিছিল, আর এখানে কি করছে? আপনার ভাঙ্গা দিছে। তাহলে যারা হচ্ছে প্রশ্ন সমাধান দেখছে আমার, যারা আমার এই যে প্রশ্ন সমাধান দিয়ে আমি আজকে দিয়েছি, যারা আমার প্রশ্ন সমাধান দিয়েছে, ওই ব্যাখ্যা দেখো ষষ্ঠী তৎপুরুষ সমাস, আমি ব্র্যাকেটে নিচে ব্যাস ব্যাখ্যা লিখে দিয়েছিলাম বৈষম্যের বিরোধী। তাহলে এটাও কিন্তু কমন আসছে, কিন্তু হচ্ছে তোমার এই যারা দেখছে, তারা ওই ব্যাখ্যা দেখছে, তারা সেখান থেকে কমন পেয়েছে। ওকে, নেক্সট, এখানে আমাদের বইয়ের মধ্যে সরাসরি শব্দটা নাই, কিন্তু নিয়মটা এখানে অনেকগুলো উদাহরণ আছে, কেউ যদি এতগুলো উদাহরণ পড়ে ওটাই এমনি বানাতে পারবে। আর ওই তৎকালীন সময়, তৎকালীন না বলি কিছুদিন আগে, যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলতেছিল, ওই সময় আমরা অনেক বলেছি, মুখে মুখে অনেকে বলছি বৈষম্যের বিরোধী করা যাবে না, বৈষম্যের বিরোধী, বৈষম্যের বিরোধী। তার মানে কি হবে? বৈষম্যের বিরোধী, এটা আমরা পারি, এটা রিপিট প্রশ্ন বাদ। নেক্সট, এবার আসো, যে নারীর স্বামী ও পুত্র নেই নেই নেই, সেটা হচ্ছে কি হবে? অবিরা। কি হবে বলতো? অবিরা। স্বামী ও পুত্র নেই, তাকে এক কথায় কি বলা হয়? অবিরা বলা হয়। এই প্রশ্নটা হচ্ছে রিপিট প্রশ্ন। আসো দেখো, দেখো পৃষ্ঠা নম্বর হচ্ছে
666 663 666 নাম্বার দেখো কিংবদন্তি বইয়ের 183 নম্বর পৃষ্ঠা। যে নারীর স্বামী ও পুত্র নেই বাক্য সম্বোধন বলা হয় কি? বলা হয় অবিরা বলা হয়। এই প্রশ্নটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। দেখো প্রথমে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে 18 সালে, আর রাজশাহী বিশ্ববিদ্যালয় কপি করছে অগ্রণী ব্যাংক। এই অগ্রণী ব্যাংকের প্রশ্ন 17 সালে হয়েছে, সে অগ্রণী ব্যাংক 17 সালে হয়েছে, সেটা হচ্ছে সেখান থেকে রাবি কপি করছে 18 সালে। এবার ঢাবি কপি করছে হচ্ছে, কপি বলতে ভাই ওই কপি বলতে বোঝাচ্ছে কি, মানে আমরা রিপিট বোঝাচ্ছি। কপি বলতে কপি হুবহু করেন না, এটা শুনতে খারাপ দেখায়। রিপিট হয়েছে, রিপিট পেয়ে গেছে আমরা, রিপিট হয়েছে। তাহলে এই হচ্ছে কনসেপ্ট। তার উত্তর কি? অবিরা হুবহু আসছে কিংবদন্তি বই থেকে। নেক্সট, কোনটিতে ব ফলার উচ্চারণ বহাল থাকে? এই প্রশ্নের জন্মদাতা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই প্রশ্ন গত দুইবার, গত বছরে এই ইউনিটে আসছিল, তার আগের বছর ঢাবিতে আসছিল, আগের বছর মানে কয়েক বছর আগে। এবারও ওই সেম প্রশ্ন, অপশনটাও চেঞ্জ করার নাই, এটা বোঝা যাচ্ছে সেম প্রশ্ন। তাহলে বিধ্বস্ত, আচ্ছা দেখো বফলার উচ্চারণ বহাল মানে কি? কোথায় বফলা উচ্চারণটা হবে? এই দেখো উদ্বেগ, এই উদ্বেগ যদি তুমি ভাঙ্গো, এই যে উদ, এই যে বেগ, তার মানে এখানে দয়ের উচ্চারণ হয়েছে, বয়ের উচ্চারণ হয়েছে, মানে বয়ের উচ্চারণটা এখানে হচ্ছে, অ্যাক্টিভ আছে। কি আছে? অ্যাক্টিভ আছে। আর এই বাইগুলো দেখো, এই যে দেখো সত্য, এই দেখো সত্য কি হচ্ছে? এই সত্য কিন্তু ব নাই, ব নাই। দ্বন্দ্ব, এই দেখো দ্বন্দ্ব, এখানে কিন্তু ব নাই, ব নাই, বুঝছো? তারপরে ওভার একটা কি আছে? বিধ্বস্ত। তাহলে বিধ্বস্ত, দেখো বিধ্বস্ত, বিধ্বস্ত। তাহলে খেয়াল করে দেখো বিধ্বস্ত কিন্তু ধ আছে ভাই, বিধ্বস্ত কিন্তু ওই ব আসে নাই। তাহলে একমাত্র ব হুবহু আছে কোথায়? এখানে আছে ব হুবহু। কোথায় আছে? এই জায়গাতে বটা হুবহু আছে, এই জায়গাতে বটা হুবহু আছে, তার মানে এখানে বহাল আছে। এটা হচ্ছে আনসার। এটা হচ্ছে কিংবদন্তি বই, দেখো হুবহু একদম কিংবদন্তি বইয়ের 360 নম্বর পৃষ্ঠা দেখে নাও, যার কাছে বই আছে, পঞ্চম এডিশন এগুলো। এই দেখো দেখতে পাচ্ছ না জানি না, আমি একটু উপর উঠাই দিচ্ছি। এই দেখো উপর উঠাই দেখো, যে শব্দটিতে বফলার উচ্চারণ বহাল রয়েছে, এইটা প্রথম দেখো, এটা প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে আসছে, প্রথম আসছে চ ইউনিটে প্রথম আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার চ ইউনিটে প্রথম আসছে 23-24 সেশনে। তাই কি উল্টো পাল্টা বলতেছি? ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রথম ক ইউনিটে আসছে, ক ইউনিটে মানে এই ইউনিটে আসছে 21-22 সেশনে। এবং এই প্রশ্নটা গত বছর চ ইউনিটে 23-24 আসছে, গত বছর চ ইউনিটে 23-24 আসছে। এই দেখো হুবহু প্রশ্ন দিয়ে দিয়েছে, যে শব্দটিতে বফলার উচ্চারণ বহাল রয়েছে, সত্য, উদ্বেগ, বিধ্বস্ত, দ্বন্দ্ব, একটা অপশনে চেঞ্জ করে নাই। এটাকে বলা হয় কপি। এটাকে কি বলা হয় বলতো? এটাকে বলা হয় কপি প্রশ্ন। কি বলা হয়? এটাকে বলা হয় কপি প্রশ্ন। বুঝতে পেরেছো? এটাকে বলা হয় কপি প্রশ্ন। তাই তুমি এখান থেকে কি বুঝলা? বিগত প্রশ্ন পড়া ফরজ আইন। বিগত প্রশ্ন পড়া কি? ফরজ আইন। মনে থাকবে কথাটা, বিগত প্রশ্ন পড়া ফরজ আইন। নেক্সট, কোন শব্দটি শুদ্ধ? কি বলেছে? কোন শব্দটি শুদ্ধ? মনোযোগ দাও, মনোযোগ দাও। অন্তর্ভুক্ত রস্য হয়, আকাঙ্ক্ষা যুক্ত খ হয়। এটা হচ্ছে কবে যেন আমি বাক্যশুদ্ধি, গতকালকে আমি একটা লাইভ নিয়েছি বৃহস্পতিবার, গতকাল আগের রাতে বৃহস্পতিবার নিয়েছি। ওইখানে বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করেছে, আকাঙ্ক্ষা যে কত কোটি বার পড়াইছি, আকাঙ্ক্ষা হয়। তো যাই হোক, এটা নিয়মে, এটা সবাই পড়ছে। তাহলে এটা হচ্ছে ভুল, এটা হচ্ছে ভুল, রস্যকার হয়। অনুমান নির্ভর ভাই, অনুমান কখন নির্ভর হয় না, অনুমান কখনোই নির্ভর হয় না ভাই, অনুমান কখনো নির্ভর হয় না, এটাও ভুল। অদ্যাবধি হচ্ছে সঠিক। কেন সঠিক? আসো এটা পোস্টমর্টম করে দিচ্ছি। এই অদ্যাবধি এটা হচ্ছে আকারের নিয়মে সঠিক, আকারের নিয়মে সঠিক। কোন নিয়মে? আকারের নিয়মে। এটা মূল শব্দ হচ্ছে অদ্য। মূল শব্দ কি হবে? মূল শব্দ হচ্ছে অদ্য, মানে আগে। আর এখানে কি হবে? অবধি হবে। কি হবে? অবধি, অবধি। তাহলে কি হবে? অত্য অবধি। তাহলে এখানে অদ্য বলতে আদি, আর অবধি বলতে অবধি। তাহলে অত্য অবধি হচ্ছে, এখানে কি আছে? অ আছে, আর অবধির এখানে কি নিছে? অ নিছে। এই দুইটা অ যুক্ত হয়ে কি তৈরি করছে? আ তৈরি করছে। কি তৈরি করছে? আ তৈরি করছে। বুঝতে পেরেছো? ওই যে আমরা পড়াইছিলাম নরাধম, কি পড়াইছিলাম? নরাধম। তাহলে নরাধম বাংলা কি হয়? নর হয়। যোগ কি হয়? যোগ হচ্ছে অধম হয়। অধমের অ আর নরের কেউ নাই, তার মানে কি? অ আছে। এই অ যুক্ত হয়ে কি তৈরি করছে? আকার তৈরি করছে। এখন এই শব্দটা কিন্তু হুবহু কিংবদন্তি বইয়ে কমন, 100% হুবহু কমন, হুবহু কমন। দেখো দেখো, এই দেখো বরিশাল বিশ্ববিদ্যালয় বিগত প্রশ্ন, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 374, পৃষ্ঠা 374, পৃষ্ঠা কত? 374। দেখো বলছে কোন শব্দটি অশুদ্ধ? অশুদ্ধ, যেখানে প্রাতরাষ্ট্রকে অশুদ্ধ ধরা হয়েছিল। তাহলে বাকি শুদ্ধ কোনগুলা? তার মানে দুরবস্থা এখানে শুদ্ধ আছে, এখানে উপরযুক্ত শুদ্ধ আছে, এখানে অদ্যাবধি। দেখো এই যে আকার দেওয়া আছে, দেখতে পাচ্ছ না? এই যে দেখো আকার দেওয়া আছে, অদ্যাবধি। অদ্যাবধি হয় শব্দটা, আমি সরি ওখানে ভুল লিখছিলাম, অবধি হবে। একটু সরি, আমি এখানে ভুল লিখছি, এখানে ধি হবে, অদ্যাবধি। হ্যাঁ ধি হবে, তাহলে মিলবে, ধি দিলে মিলবে। হ্যাঁ অবধি, অবধি মানে শুরু অবধি। হ্যাঁ অবধি, ওকে। এবং এটা আমি টাইপিং মিস্টেক, এটা ধি হবে, প্রশ্ন ঠিক ছিল, টাইপিং মিস্টেক। আচ্ছা, তাহলে এই হচ্ছে অদ্যাবধি, এটা হচ্ছে আসছে।
এরপরে অন্তর্ভুক্ত নিচের কোন বানানটি শুদ্ধ, এই দেখো অন্তর্ভুক্ত রস্যকার দিয়া, বুঝছো কিন্তু। এরপরে কোনটি শুদ্ধ বানান, এখানে আকাঙ্ক্ষা দেখো দেওয়া আছে, তাহলে বুঝছো কিন্তু। তাহলে তুমি বুঝছো চারটা অপশনের মধ্যে এই জায়গায় কোনটি শুদ্ধ নয়, তার মানে কি অদ্যাবধি শুদ্ধ। আর এখানে কোনটা শুদ্ধ অন্তর্ভুক্ত দেওয়া আছে, কোনটি শুদ্ধ আকাঙ্ক্ষা দেওয়া আছে। তাহলে তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো বুঝে বুঝে সলভ করো, খোদার কসম বলতেছি প্রশ্ন আকায়া বাকায়া যেমনি আসো কমন পাবি, সিরিয়াসলি বলতেছি, এটা নিয়ম। বিগত প্রশ্ন প্রচুর পড়তে হবে। দেখো এটা হয়তো বিশেষ পরীক্ষা প্রথম আসছিল, এটা বিশেষ পরীক্ষা আসা প্রশ্ন, এটা কোথায় আসছে জানি না, এটা লেখা আছে, আগের প্রশ্ন হইতে পারে 12-13 আগের প্রশ্ন, আগের কোথাও ওই গুচ্ছের আগে, মানে বুঝতে পারছো অনেক 10 বছর 12 বছর আগের প্রশ্ন। আর এটাও ওই এর আগে, মানে সিলেবাসের অনেক আগে, ওই যে 14-15 সেশনে। এই হচ্ছে কনসেপ্ট। তাহলে আমরা বুঝতে পেরেছি অদ্যবধি, অদ্য যোগ অবধি। অনেকে এটাকে এটা আকার না দিলে ভুল হয়ে যাবে, আকার না দিলে কি যাবে, ভুল হয়ে যাবে। মানে এই যে আকার যদি না দাও তাহলে হচ্ছে ভুল হয়ে যাবে, তখন নিয়মে ফেলতে পারবে না তুমি। তাহলে নিয়মে কি করতো, তখন তোমাকে যেতে হবে রস্যিকারের নিয়মে। ওই ওদি, ওদি দিলে এখানে কেউ নাই, ওদি অবধি ভাই মিলতেছে না, ভাই এটা হইতেছে না, মিলে না, মিলে না, এটা মিলে না। তাহলে অদ্য যোগ অবধি এটা কি হবে, মিলে না, এটা হচ্ছে মিলে না, বুঝতে পেরেছো, এটা মিলে না। তাহলে এই হচ্ছে কনসেপ্ট। তাহলে আকার দিলে অবশ্যই অদ্য যোগ অবধি হবে। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার সবাই? ক্লিয়ার? এবার আসো নেক্সট, সম্মুখ অগ্রসর অভ্যর্থনা। এটা গত বছর, এটা হচ্ছে 2022-21 আসছিল, 2021 ডিউনিট লাস্ট হয়েছে 21 না, হ্যাঁ 21 এটা এই প্রশ্নটা আসছিল, সেম অপশন চেঞ্জ করে নাই। এবং এই প্রশ্ন 21-এর আগে ঢাবিতে আরো একবার আসছিল, এই সেম প্রশ্ন চলে আসছে। এইটার উত্তর হচ্ছে প্রত্যুৎ গমন। এর উত্তর কি হবে, প্রত্যুৎ গমন। এর উত্তর কি হবে, উত্তর হবে হচ্ছে প্রত্যুৎ গমন। কি হবে, প্রত্যুৎ গমন। সম্মুখ অগ্রসর হয়ে অভ্যর্থনা, প্রত্যুৎ গমন। এই দেখো প্রশ্ন হুবহু দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয় দেখো প্রথম আসছে কত সালে, ঢাবি কয় ইউনিটে, 23-24 গতবার আসছে। আর শুরুতে আসছিল কয় ইউনিটে, কয় ইউনিটের শুরুতে 27 সালে, কত সালে, 27 সালে আসছিল শুরুতে। তাহলে এই প্রশ্ন জন্ম দিয়েছে, মানে মূলত আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম আসছে 27 সেশনে কয় ইউনিটে আসছিল। সেম প্রশ্ন 23-24 আসছে কয় ইউনিটে, এটা ডিও আইছিল, ওটা মানে ফেলাই দিয়েছে সম্ভবত, এটা ডিও আসছিল। এই প্রশ্ন ডিও 21 সালে আসছিল। আমার স্টুডেন্ট, আমি জানি ওই প্রশ্নের বছর আসছিল, সম্ভবত রেফারেন্স বেশি ছিল, ফেলাই দিয়েছি। মানে রেফারেন্স বেশি দিলে আবার লাইন বড় হয়ে যায়, তো দেখতেও ভালো লাগে না, এই জন্য ফেলাই দিয়েছে। এটা আরেক বছর আসছিল, ফেলাই দিয়েছি। তাহলে এর উত্তর কি, এই যে প্রত্যুৎ গমন। উত্তর কি হবে, প্রত্যুৎ গমন। অনেকে এটা দিয়ে আসছো, এটা হবে না ভাই, এটা সন্ধি বিচ্ছেদ করলে এটা হবে। এটা তো জোড়া শব্দ ভাই, জোড়া শব্দে দেওয়া হয়, জোড়া শব্দে দেওয়া হয়, ভাঙলে কি হয়, খণ্ডতা হয় ভাই। আচ্ছা নেক্সট, এবার আসো, কোনটি মৌলিক শব্দ। মৌলিক শব্দ মানে কি, যে সকল শব্দগুলো বিশ্লেষণ করা যাবে না, ভাঙা যাবে না, সেগুলো হচ্ছে মৌলিক শব্দ। আর যে সকল শব্দগুলো ভাঙা যায় সেগুলো হচ্ছে সাহিত্য শব্দ। গঠনগত 2 প্রকার শব্দ। তাহলে চাঁদ, এই চাঁদকে তুমি কোনোভাবে ভাঙতে পারবা না, চাঁদকে ভাঙা যায় না, চাঁদ হচ্ছে মূল শব্দ। চাঁদ কি, চাঁদ হচ্ছে মূল শব্দ। চাঁদ কি, চাঁদ হচ্ছে মূল শব্দ। বন্ধুত্ব ভাঙা যায়, বন্ধুত্ব, বন্ধু যোগ কি, তয়বা, ভাঙা যায়, তার মানে এটা কি, এই মৌলিক না। প্রশাসন, প্রযোগ কি, শাসন, প্রযোগ কি বলতো, শাসন। দায়িত্ব, দায়ী, এই দায়ী বানান দীর্ঘিকার হয়, আর তয়বা দিলে সেটা রস্বীকার হয়ে যায়। তাহলে এখানে আমরা এটাকে ভাঙতে পারতেছি, তার মানে জীবনে মৌলিক শব্দ না। ভাঙতে চাঁদকে পারি নাই, চাঁদ কি হবে, মৌলিক শব্দ হবে, মূল শব্দ হবে। বুঝতে পেরেছ? আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে বন্ধুত্ব এবং প্রশাসন এবং দায়িত্ব, এই শব্দগুলো যৌগিকে যাবে, যৌগিকের মধ্যে যাবে। কার মধ্যে যাবে, যৌগিকের মধ্যে যাবে। কনসেপ্ট আরো আছে, এগুলো পরে বলবো, সমস্যা নাই। যৌগিকে যায় তখনই যখন অর্থ একই রকম থাকে। বন্ধু, বন্ধুত্ব একই রকম, প্রশাসন, শাসন প্রায় একই রকম, দায়ী এবং দায়িত্ব প্রায় একই রকম শব্দ। এই কারণে এটা অর্থগতভাবে যৌগিক শব্দ হবে। নেক্সট, এটাও কিন্তু কিংবদন্তি বই থেকে হুবহু কমন আসছে। শব্দের শ্রেণীবিভাগ ও শব্দ ভান্ডার, পৃষ্ঠা কত, পৃষ্ঠা হচ্ছে 569। মৌলিক শব্দের উদাহরণ দেখো, উদাহরণ থেকে আসছে, দেখো চাঁদ, চাঁদ দেখতে পাচ্ছ, মৌলিক শব্দ উদাহরণে হুবহু দেওয়া আছে চাঁদ, দেখতে পাচ্ছ, মৌলিক শব্দের উদাহরণে হুবহু দেওয়া আছে চাঁদ, দেওয়া আছে, কি দেওয়া আছে, চাঁদ দেওয়া আছে। ক্লিয়ার? বুঝতে পারছো? দেখছো হুবহু কমন আসছে। এটা কিন্তু নিয়ম থেকে আসছে, এটা বানানো প্রশ্ন, এটা বানানো প্রশ্ন, নিয়ম থেকে আসছে, হুবহু আসছে, উদাহরণ থেকে আসছে। নেক্সট, বুদ্ধিমান শব্দের বিশেষ্য পদ কোনটা? বুদ্ধিমান নিজে কি, মান থাকলে অ্যাডজেক্টিভ হয়, মান থাকলে কি হয়, অ্যাডজেক্টিভ হয়, মানে বিশেষণ। তাহলে চাইছে কি, নাউন চাইছে। এখন এই বুদ্ধিমান শব্দ তৈরি হয়েছে বুদ্ধি থেকে, তৈরি হয়েছে কোথা থেকে, বুদ্ধি। এই কারণে বুদ্ধির সাথে মান দিলে, মানে মতু প্রত্যয় যুক্ত করলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, এটা অধিকতর গ্রহণযোগ্য। তবে ক্ষেত্র বিশেষে এই বুদ্ধিমত্তা, এটাও চলে, এটাও চলে, এটাও চলে। তবে আমার কাছে মনে হয় এটা উত্তর, এটা উত্তর দুটোই, বাট এটা হওয়ার সম্ভাবনা বেশি, বুদ্ধি নেওয়ার সম্ভাবনা বেশি। কারণ দেখো, আসো আসো, কারণ কি দেখো, কারণ কি দেখো, কারণ হচ্ছে, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। দেখো 43 নম্বর প্রশ্ন,
পৃষ্ঠা নম্বর এটা দেওয়া আছে এখানে 403 নম্বর পৃষ্ঠা, পঞ্চম সংস্করণ কিংবদন্তি বইয়ের। বুদ্ধিমান এর বিশেষ্য পদ কি? ইসলামিক বিশ্ববিদ্যালয় খয়নিটে 5-6 আসছে, চয়নিটে 4-5 আসছে, মানে একই বিশ্ববিদ্যালয় 4-5 আসছে, দুইবার আসছে ব্যাক টু ব্যাক। এটা হয়তো আরো আসছে, ফেলাই দিয়েছে, হয়তো রেফারেন্স কমাই দিয়েছি। তাহলে বুদ্ধিমান এর বিশেষ্য রূপ কি? এখানে কিন্তু বুদ্ধিমত্তা নাই, শুধু বুদ্ধি আছে। শুধু কি আছে? বুদ্ধি আছে। এই সেন্সে এখানে বুদ্ধি হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ। এই সেন্সে এখানে বুদ্ধি হওয়া আনসার হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ। আর নিয়মে আমাদের কিংবদন্তি বইয়ে নিয়ম দেওয়া আছে, নিয়ম নম্বর 11 পৃষ্ঠা 400 দেখো, নিয়ম নম্বর 11, বিশেষ্যবাচক কোন পদের সাথে মান বান প্রত্যয় যুক্ত করলে সেটি বিশেষণ হয়ে যায়। তাহলে বুদ্ধি যোগ মান সমান কি? বুদ্ধিমান, অ্যাডজেক্টিভ। আবার এখানে অবলিক দা বুদ্ধিমত্তাও দিয়ে রাখছি, যে বুদ্ধিমত্তাও অনেক সময় নাউন হয়, তবে এখানে বুদ্ধি হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ। আমার কাছে মনে হচ্ছে বুদ্ধি উত্তর হবে, এটি সর্বোচ্চ সম্ভাবনা আছে। নিয়ম দেখাই দিলাম, এই যে নিয়মে কত সুন্দর করে নিয়ম করে দেওয়া আছে, যে বিশেষ্য প্লাস ইল প্রত্যয় সমান বিশেষণ হয়, পঙ্ক পঙ্কিল সব অ্যাডজেক্টিভ। দেখতেছো কত সুন্দর করে নিয়ম দেওয়া আছে কিংবদন্তি বই। নেক্সট, সোনাতরী কবিতায় নৌকার মাঝি ভাই, মাঝি হচ্ছে মহাকালের প্রতীক। কিসের প্রতীক ভাই? মহাকালের প্রতীক। এটা প্রশ্নটা হুবহু আসছে। তাহলে এবার দেখো কি বলছে, রবীন্দ্রনাথ ঠাকুর সোনাতরী কবিতায় মাঝিকে কিসের সাথে তুলনা করেছে বা কিসের প্রতীক বলেছে? সেটা হচ্ছে মহাকালের প্রতীক। উত্তর দেখো হুবহু আসছে। এটা বানানো প্রশ্ন, বানানো না, সরি, এইচ। এটা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের হচ্ছে এইচ এ দেখো হুবহু আছে, 14-15 সেশনে আসছে। বিগত প্রশ্ন ভাই, বিগত প্রশ্ন সব বই আছে মোটামুটি, যারা বিগত প্রশ্ন দেয় বেশি তাদের বইতে কমন পাবা, এটা কিংবদন্তি বইতে আছে। নেক্সট, এবার আসো লিখিত প্রশ্ন আসো। তো তোমাদেরকে আমি একটু গুড নিউজ দিয়ে রাখি। এমসিকিউ অংশে কিংবদন্তি বই যেটা যারা পড়তেছো তারা মিলে নাও, সবই তো ভাই দেখাই দিয়ে সরাসরি, এছাড়া পোস্ট করছি। কিংবদন্তি বই থেকে 12টা প্রশ্নের মধ্যে 11টা প্রশ্ন আলহামদুলিল্লাহ কমন পড়ছে। 12টা প্রশ্ন এমসিকিউর মধ্যে 11টা হুবহু কমন পড়ছে। গত বছর 12টার মধ্যে 12টার মধ্যে কয়টা ছিল? গত বছর 12টার মধ্যে 12টার মধ্যে 12টা কমন ছিল গত বছর, তার আগের বছর 11টা কমন ছিল, এবার আবারও 11টা কমন আসলো, মানে একটা কমন আসলো। আসো, ভুল সংশোধন, এইটা নিয়ে যে আমি কত পড়াইছি, ভুল সংশোধন নিয়ে ইউটিউবে কত ভিডিও আছে, পড়াইছি, আল্লাহ ছাড়া কেউ জানে না। দেখো, নিচের বাক্যগুলোর বানান ও ব্যাকরণগত ত্রুটি সংশোধন করো। বাক্যে কোনো শব্দ সংযোজন বিয়োজন করা যাবে না। আচ্ছা, অদ্ভুত বাদে সকল ভূতে দীর্ঘকার হয়। তাহলে এখানে মানে এই জায়গায় দেখো ভুল অনেকগুলো আছে। তোমরা একটু খেয়াল করে দেখো, আমি একটু নিয়মে যাব কিংবদন্তি বইয়ের, নিয়মে যাব। তোমাদেরকে নিয়মটা আমি এখানে দেওয়া নাই, আমি তোমাদের দেখাই দিচ্ছি, বলে দিচ্ছি তোমাদেরকে আমি নিয়মটা। কিংবদন্তি বইয়ে এইটা হুবহু নিয়ম দেওয়া আছে। তোমরা অনেকে যারা কিংবদন্তি পড়েছো তারা জানো যে কেবল অদ্ভুত বাদে সকল ভূতে কি হয়? অদ্ভুত বাদে সকল ভূতে দীর্ঘকার হয়। তাহলে অদ্ভুত কি দিয়ে রাখছে? অদ্ভুত দীর্ঘকার দিয়ে রাখছে। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে রস্যকার হবে। বুঝো, কাণ্ড বানানে ভাই ফোন দেয় কেন রে ভাই? ফেসবুকে ক্লাস নিলে ভাই, ওরে ব্লগ দি, ওর জাতিগত সমস্যা আছে, ওর নিশ্চিত কোনো ডিস্টার্ব আছে, ওরে ব্লগ দি, ও জ্বালাইতেছে অনেক। এই ব্লগ, ও আমার সাথে কমিউনিকেট করতে হলে ওকে আর একটা আইডি ওপেন করে আসতে হবে। এই যে ব্লগ, ফাউল পোলাপান কোথাকার, স্যারদেরকে ডিরেক্ট কল দেয়, মনে হয় স্যারের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মনে হয়, ছাগল কোথাকার, নষ্ট পোলাপান। ওকে, এবার আসো, অদ্ভুত দেখো রস্যকার, কাণ্ড মূর্ধন্য হবে, তৎসম শব্দ। ভূত বানানে দীর্ঘকার হয়, ঠিক আছে। ভূতের বেকার না ভাই, বেগার। ভূতের কি? বেগার, খেটে গেলাম, বেগার র হবে, তার মানে এটা হচ্ছে ভুল। এখন এই খেটেই তার জীবন শেষ হলেন। এখন এই যে তার দেওয়া আছে, তার জীবন শেষ হলেন হবে না, তার জীবন কি শেষ হলো। এই বাক্যে 4টা ভুল আছে। আমি আবার বলি, এই বাক্যে 4টা ভুল আছে। তাহলে এখানে 4 নম্বর হবে, সরি ভুল করে দিয়েছি, 4 নম্বর হবে, এটা 4 নম্বর। এই 4 নম্বরের মধ্যে এই বাক্যে আমি ক্লাসে বলেছিলাম, এক বাক্যে 2টি ভুল হলে 0.5 করে, এক বাক্যে 1টা ভুল হলে 1 নম্বর, এক বাক্যে 3টা ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ 0.33 করে মিলে না। 4টা বা 2টা, ম্যাক্সিমাম 2টা হইতে পারে, 4টা কখনো খুবই কম হয় বা হয় না। এখানে কিন্তু আমরা সিস্টেমে কিন্তু 4টাই পাচ্ছি। অদ্ভুত, এ দেখো রস্যকার হয়। অদ্ভুত বাদে সকল ভূতে দীর্ঘকার হয়, এই যে অদ্ভুত রস্যকার। কাণ্ড তৎসম শব্দ মূর্ধন্য ড হবে। ভূত বানান ঠিক আছে, দীর্ঘকার হয়, ওই যে বলছি। বেগার গ হবে, বেগার খেটেই তার জীবন শেষ হলেন। ভাই এখানে চন্দ্রবিন্দু নাই, মনে রাখবা। এই তার
মনে রাখবা এই তার হচ্ছে সাধারণ, এই তার কি সাধারণ, আর এই তার হচ্ছে সমানার্থ। এটা কি সম্মানার্থ, এটা কি সম্মান বা বড়, বয়সে বড়, বুঝতে পারছো? তাহলে তার বলতে সাধারণ তার, আর তার চন্দ্রবিন্দু সম্মান অর্থে। তাহলে তার জেনারেল দেওয়া আছে তার জীবন, তাহলে ভূতের ব্যাঘার খেটেই তার জীবন শেষ হলেন না ভাই, ভুল। তাহলে ভুল আছে কয়টা? এই বাক্যে ভুল আছে একটা, দুইটা, তিনটা, চারটা ভুল আছে। তার মানে 0.25 গুণিত 4 সমান কত? 1। নেক্সট, ভুল সংশোধন। প্রশ্নে ভুল দিয়ে রাখছে, আবার নিচে ভুল দিছে, এগুলো ফাউল, মনে করি ফাইজ দামে এগুলো। তাহলে এখানে কি হবে? এটা হচ্ছে রস্যকার হবে, ভুল বানান কি রস্যকার হয়। ভুল সংশোধন করতে গিয়ে শিক্ষার্থীটি, এই যে দীর্ঘিকার হবে, তাহলে কি হবে? দীর্ঘিকার হবে। শিক্ষার্থীটি নির্ভুল জবাব দিল। তাহলে উত্তর এখানে দুইটা ভুল। কয়টা ভুল আছে এখানে? এখানে ভুল আছে দুইটা। এখানে ভুল আছে কয়টা? দুইটা ভুল আছে। গুছিয়ে কথা বলতে পারে না, এখানে স্পেস, এখানে কি হবে? স্পেস, পারের পরে না স্পেস হয়। পারে না বলেই তার সব কথাগুলো, এই যে সব কথা অথবা কথাগুলো, যে কোনো একটা বহুবচন, সব কথা অথবা কথাগুলো এলোমেলো হয়ে যায়। সম্ভবত টাইপিং মিস্টেক, এটা ল হবে। এটা কি হবে? ল। সম্ভবত টাইপিং মিস্টেক। দেখো এখানে ভুল পাচ্ছি কয়টা? প্রশ্নকর্তার মানে সেন্স দেখো, প্রশ্নকর্তা গুছিয়ে কথা বলতে পারে না, যদি এটাকে ভুল ধরে তাহলে একটা ভুল, সব কথা দুইটা ভুল, সব কথাগুলো দুইটা ভুল, আর এর মেল ভাই এটা কি রে ভাই? এলোমেলো হয়ে যায়। তাহলে প্রশ্নকর্তা আই থিঙ্ক এটাকে আর এটাকে ভুল ধরছে, এটাকে ভুল ধরে নাই আমার মনে হয়। কারণ ভাই তিনটা ভুলে কি মিলে? দেখো তিনটা ভুল মানে কি? পার ভুল 0.333, 0.33 গুণিত কত? 3 সমান কত? 0.99 হয়। এক কি হয়? মিলে না। তার মানে প্রশ্নকর্তা আই থিঙ্ক এখানে একটা ভুল দিছে আর এখানে একটা ভুল দিছে, তার মানে এখানে দুই ভুল দিছে। আই থিঙ্ক তবে পারে না পরে স্পেস হয়, পারে স্পেস না হয়, আর নি একত্রে হয়, জানার বিষয় এটা। পরিচ্ছদ অর্থ পোশাক, আচ্ছাদন। কি বলেছি? পোশাক, আচ্ছাদন। পোশাক বা আচ্ছাদন, বুঝতে পেরেছ? অধ্যায় না। আর তাহলে পরিচ্ছদ মানে হচ্ছে পোশাক বা আচ্ছাদন, আর পরিচ্ছেদ মানে হচ্ছে অধ্যায়। পরিচ্ছদ মানে কি? অধ্যায়। তাহলে এখানে কিচ্ছু না, এই মালটা যাবে এখানে আর এই মালটা যাবে এই জায়গাতে, এই তো আর কিচ্ছু না, কোটপাট হয়েছে। কিংবদন্তি বই থেকে বাক্যশুদ্ধি চারটাই কমন, 100% কমন। আমার প্রশ্নে তাহলে এই বাক্যে 5টা ভুল, তুমি আর 5টা ভুল করলা কেমনে ভাই? অদ্ভুত কাণ্ড, ভূতের ব্যাঘার খেটেই তার জীবন শেষ হলো না, 4টা ভুল আছে এখানে, আই থিঙ্ক 4টাই নিছে। আর এখানে আমার মনে হয় পারে না, সব কথাগুলো এই দুইটা নিতে পারে। এখানে টাইপ মিস্টেক করছে, অপারেটর মিস্টেক করছে, অথবা প্রশ্নকর্তায় এখানে ভুল দিছে। মানে এটাকে ভুল হিসেবে নেওয়াটা যৌক্তিক না, কারণ এর মেল এটা তো বোঝাই যায় এলোমেলো। আমার মনে হয় এটা অপারেটর ভুল করছে, যে টাইপ করছে এটা অপারেটর। আমার প্রশ্নকর্তা এখানে ফোকাস করছে আর এখানে ফোকাস করছে, এটা স্মার্টনেস। এখানে ফোকাস করা আর এখানে ফোকাস করা হচ্ছে স্মার্টনেস, আর এখানে ফোকাস করাটা স্মার্টনেস না, কিংবা এটা মিস্টেক মনে হচ্ছে, এটা বুঝতে পেরেছ? এখন এইগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় এই বছর খুব ভালো করতেছে, এইগুলোই করতেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এই হচ্ছে কনসেপ্ট। তাহলে আমরা বুঝতে পারলাম। তাহলে আমি তোমাদের একটু বলে রাখি, কিংবদন্তি, আলহামদুলিল্লাহ, কিংবদন্তি বই যারা পড়েছ, কিংবদন্তি বই থেকে গ ইউনিটে এমসিকিউ 12টা প্রশ্নের মধ্যে আলহামদুলিল্লাহ 11টাই প্রশ্ন কমন। তাহলে 12টি প্রশ্নে 11টি হুবহু কমন। হুবহু হচ্ছে কমন, কমন। আর খ ইউনিটে দেখে নাও খ ইউনিটে এমসিকিউ 15টার মধ্যে, কয়টার মধ্যে? 15টির মধ্যে 15টি প্রশ্নে 13টি কমন ছিল, হুবহু কম, ওখানে হুবহু কম হয়, 13টি কমন ছিল। ওকে। আর এই গ ইউনিটে লিখিত অংশে 4টা বাক্যশুদ্ধি কমন ছিল, 4টি বাক্যশুদ্ধি হচ্ছে কমন, মানে ওই ভুলগুলো কমন, মানে যে ভুলগুলো ছিল ওই ভুলগুলো কিংবদন্তি বইয়ে আছে। তো সুতরাং তোমাদেরকে বলবো কিংবদন্তি বই পড়ো, তার এর জায়গায় তার হবে। হ্যাঁ তোমার কথা ঠিক আছে, তুমি যদি মনে করো যে এখানে চন্দ্রবিন্দু দিতে পারো, হ্যাঁ ঠিক আছে। তাহলে তুমি এখানে যে কোনো একটা ভুল হবে, তাহলে তুমি এখানে তার হবে, তাহলে এখানে তার হবে, এখানে তার হবে, যে কোনো একটা। তার মানে 4টে ভুল আমরা পাচ্ছি। অদ্ভুত, কাণ্ড, ব্যাঘার, 3টা ভুল তো জেনুইন ভুল। আর এখানে তার জীবন শেষ হলেন, তাহলে ভূতের ব্যাঘার খেটেই তার জীবন শেষ হলেন,
মিলে না। তার জীবন শেষ হলেন, এটা মিলে না ভাই। তার জীবন শেষ হলো এটা মিলে, তার মানে এখানে এই তার না, এখানে এটাই ডিস্টার্ব, এখানে এটাই ডিস্টার্ব, মিলে না ভাই। এখানে তার ঠিকই আছে, মিলে না। বুঝতে পারছো? তাহলে এই সংশোধন হচ্ছে আলটিমেট সংশোধন। যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে এখন থেকে কিংবদন্তি বইটা পড়ো, সর্বোচ্চ কমন পাবা তোমার বোর্ড পরীক্ষায়, সর্বোচ্চ এমসিকিউ কমন পাবা, কথা দিচ্ছি। এবং লিখিত পরীক্ষায় গদ্য পদ্যের ব্যাখ্যা দেওয়া আছে, সুতরাং তুমি খুব সুন্দর করে তুমি লিখতে পারবা। আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কেমন কমন আসে সেটা চোখের সামনে দেখতে পাচ্ছ, কেমন কমন আসে লাইভ দেখাই দিচ্ছি। প্রশ্ন করতে কত নম্বর পৃষ্ঠায় কেমন কমন আসছে, কিভাবে কমন আসছে লাইভ বলে দিচ্ছি। সুতরাং আজকে এখানে শেষ করছি। যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তারা এখন থেকেই বড় ভাই হিসেবে বলতেছি, বই ব্যবসা হিসেবে না, বড় ভাই হিসেবে বলতেছি, কিংবদন্তি বইয়ের গদ্য পদ্য সহপাঠে একদম লাইন টু লাইন এক্সপ্লেন করা আছে, বোর্ড প্রশ্ন দেওয়া আছে, অ্যাডমিশনের প্রশ্ন আছে, এইচএসসির প্রশ্ন আছে, সব দেওয়া আছে। পড়ে যাও ভাই, তুমি এইচএসসি তে তুমি সর্বোচ্চ এমসিকিউ কমন পাবা। আর সেকেন্ড পেপারের যে গ্রামার রয়েছে 30 নম্বর এবং নির্মিতি 10, নির্মিতি ওই পারিভাষিক 10, এই 40-এ 40 কমন পাবা। তাহলে কিংবদন্তি বই পড়লে তুমি, এবং এছাড়াও গদ্য পদ্য সহপাঠের ব্যাখ্যা জানতে পারলে বা পড়তে পারলে, ব্যাখ্যা বুঝলে বা মিনিং গুলো কঠিন লাইনগুলোর অর্থ বুঝলে, মানে বুঝলে, তুমি অবশ্যই সৃজনশীল এক্সপার্টলি লিখে আসতে পারবা, অবশ্যই এক্সপার্টলি লিখে আসতে পারবা। সুতরাং 25-26 ব্যাচ এখনই কিংবদন্তি ধরে নাও, সর্বোচ্চ কমন পাবা। আজকে যে প্রশ্নটা আসছে ব্যাকরণ থেকে আসছে, ওই যে ব্যাকরণিক বিশ্লেষণ মিছিল, এই মিছিল কিন্তু জেনুইনলি কারো বইতে গাইড বইতে কমন আসে নাই, এটা কিন্তু ওই কবিতার থেকে শব্দটা পিক করা হয়েছে। বুঝতে পারছো? গণ অভ্যুত্থান থেকে মেরে দিয়েছে দুটো শব্দ, ওই ফেব্রুয়ারি 1970 থেকে দুটো শব্দ পিক করে ফেলছে। বুঝতে পারছো? এই হচ্ছে কনসেপ্ট। আর একটা কনসেপ্ট বলবো, যারা অ্যাডমিশন পরীক্ষার্থী রয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখনো 2 মাস পরে পরীক্ষা হবে, গুচ্ছ দেরি আছে, তোমরা কিংবদন্তি নিয়ে এখন থেকে কিংবদন্তি সব এমসিকিউ পড়ে শেষ করে ফেলাও, গদ্য পদ্য যা আছে সব শেষ করে ফেলাও ভাই। সবার চাইতে বেশি কমন পাবা, অন্যান্য বইয়ের চাইতে বেশি কমন পাবা। নির্ভরযোগ্য বই এক বই সব আছে। কিংবদন্তি থাকলে সাহিত্যপাঠ বই লাগবে না, সহপাঠ লাগবে না, প্রশ্ন ব্যাংক লাগবে না, তারপর মুখস্থ অংশ লাগবে না, লিখিত যারা পরীক্ষাদের হাজিরা দিলা লিখিত বইয়ের লাগানা, এর মধ্যে সব আছে। এরপর বিসিএস প্রশ্ন ব্যাংক লাগানা, জবের প্রশ্ন ব্যাংক লাগানা, এর মধ্যে আছে। তাহলে বুঝতে পেরেছো? একটা কিংবদন্তি বই থাকলে আর কিচ্ছু লাগে না, এগুলোর মধ্যে সব। কোচিং এর সিটও পড়া লাগবে না, কোনো ভাইয়ের সিটও পড়া লাগবে না, এই কিংবদন্তি পড়লে ইনাফ। এক বইয়ের মধ্যে পৃথিবীর সব আছে বাংলার জন্য। আর মনে রাখবা, রিভিশন দেওয়ার জন্য একাধিক বই রিভিশন দেওয়া যায় না। তুমি শীট, তুমি সাহিত্য পাঠ, তুমি সহপাঠ, তারপর প্রশ্ন ব্যাংক, বিশেষ প্রশ্ন ব্যাংক, জবের প্রশ্ন ব্যাংক, এতগুলো জিনিস পরীক্ষার আগে রিভিশন দেওয়া যায় না। এগুলো পড়া যায়, পড়া যায়, কিন্তু পরীক্ষার আগে রিভিশন দিতে হয় এক বই থেকে। এই জন্য বলবো, শুরুটা হোক কিংবদন্তি দিয়ে, শেষটা হোক কিংবদন্তি দিয়ে, রিভিশনটা হোক কিংবদন্তি দিয়ে, শেখাটা হোক কিংবদন্তি দিয়ে। আজকে এখানে শেষ করছি। সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।